সবাইকে গায়ন কোচিং সেন্টার চ্যানেলে আবারও ওয়েলকাম। আশা করি তোমরা আগের ভিডিওটা দেখেছো, আর যদি তোমরা আগের ভিডিওটা না দেখো, এই ভিডিওটা ডিরেক্টলি এসেছো, তাহলে দেখতে পারো, অসুবিধা নেই। কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা আমার আগের ভিডিওটা দেখে এসো, যেখানে আমি ইন্ট্রোডাকশন টু ইংলিশ গ্রামার বলে একটা চ্যাপ্টার করিয়েছি, যেখানে গ্রামার শুরু হওয়ার আগে যেসব জিনিস শেখা উচিত সেগুলো আমি সেখানে বলেছি। তাহলে শুরু করা যাক আজকের চ্যাপ্টার। আজকের চ্যাপ্টার হচ্ছে লেটার্স বা লেটার। লেটার বা বর্ণ। আমরা আগের ক্লাস শিখেছি যে ধ্বনি কাকে বলে। ধ্বনি আসলে তোমরা সবাই বুঝেছো, ধ্বনি বা সাউন্ড। ধ্বনি বা সাউন্ড বলেছিলাম যে আমরা মুখ দিয়ে যা উচ্চারণ করি, আমরা মুখ দিয়ে যা আওয়াজ করি, বা যে কোনো প্রাণী মুখ দিয়ে যা আওয়াজ করে সেটাই হচ্ছে তাদের সাউন্ড বা তাদের ধ্বনি। তাহলে মুখ দিয়ে যা আওয়াজ করা হয়, তাহলে ভালো করে বুঝো, এখানে ধ্বনি বা সাউন্ড বলছি মুখ দিয়ে উচ্চারণ করা হয় বা মুখ দিয়ে আওয়াজ করা হয়। তাহলে এটা আমরা কি শুনতে পাবো? হ্যাঁ, শুনতে পাবো। তাহলে ধ্বনি শোনা যায়, ধ্বনি শোনা যায়, কিন্তু ধ্বনিকে কি লেখা যায়? হ্যাঁ, লেখা যায়, লেখাতে রূপান্তরিত করতে হয়। কিন্তু ধ্বনি কি লেখা রূপ? তাহলে আমরা এখানে লিখবো যে লিখিত রূপ নয়। ধ্বনি লিখিত রূপ নয়, ধ্বনি শোনা যায়, বলাও যায়, বলা যায়, শোনা যায়, কিন্তু এটা লিখিত রূপ নয়, কিন্তু লেখা যায়। আমি এখানে কি লিখলাম? কিন্তু লেখায় রূপান্তরিত করা যায়। তাহলে ধ্বনি শোনা যায়, লিখিত রূপ নয়, কিন্তু লেখায় রূপান্তরিত করা যায়, আর ধ্বনি বলা যায়, মানে সাউন্ডের কথা বলছি। এবার শিখবো বর্ণ কি, আর বর্ণের সঙ্গে ধ্বনি বা সাউন্ডের কি সম্পর্ক সেটা জানবো। চলো, তাহলে এখানে দেখো, আমি আগে লিখে রেখেছি। এখানে লেটার মানে কি বলছি? যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে ধ্বনি বা সাউন্ডকে লেখায় রূপান্তরিত করা যায় তাকে লেটার বা বর্ণ বলে। তাহলে কি লেটার? আশা করি তোমরা এরকম পড়েছো, আবার পড়তে নাও পারো এরকম ভাবে। লেটার মানে হচ্ছে যে সাংকেতিক চিহ্ন দ্বারা আমরা ধ্বনিকে লেখায় রূপান্তরিত করি। ধ্বনি মানে কি? সাউন্ড। তাহলে আমি এখানে সাউন্ড বলছি, আমি এখানে বললাম বল, তাহলে আমি মুখে কি বললাম? মুখে বলছি বল। সেই বলটা আমি লিখছি কিভাবে? বল, বল। তাহলে ভালো করে বোঝো, আমি মুখে বললাম বল, তাহলে এই যে বল বললাম এটা আমার ধ্বনি, এই বলটা আমার ধ্বনি। কিন্তু যখন আমি লিখলাম এরকম ভাবে, তাহলে এই লিখলাম কি এমনি এমনি? তাহলে বল লিখতে গেলে আমাকে জানতে হবে কি? বল। তাহলে বল কথাটা আমি লিখলাম বল বলে লিখলাম। এই যে লেখা রূপটা দিলাম কিভাবে? আমার ধ্বনিটাকে লেখায় রূপান্তরিত করলাম কিভাবে? আমি এখানে ব দিয়েছি, এখানে ল দিয়েছি। তাহলে এই ব লটা হচ্ছে সেই সাংকেতিক চিহ্ন যেটা আমার ধ্বনিটাকে লেখায় রূপান্তরিত করছে। তাই এই ব ল হচ্ছে এক একটি বর্ণ, যা হচ্ছে লেটার বলে। এই ব ল হচ্ছে এক একটি লেটার, যেটা আমার ধ্বনিটাকে লেখায় রূপান্তরিত করতে সাহায্য করছে। তাহলে এগুলো হচ্ছে সাংকেতিক চিহ্ন যেটা ধ্বনিটাকে লেখায় রূপান্তরিত করছে। তাহলে যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে ধ্বনি বা সাউন্ডকে লেখায় রূপান্তরিত করা যায় তাকে লেটার বা বর্ণ বলে। তাহলে সাউন্ড কি মুখে বলা হয়, লেটার কি লিখিত রূপ। তাহলে যে কোনো কথার মৌখিক রূপ হচ্ছে ধ্বনি, আর লিখিত রূপ হচ্ছে লেটার। লিখিত রূপ লেটার, কিন্তু লেটার হচ্ছে সাংকেতিক চিহ্ন যেগুলো দ্বারা আমরা ধ্বনিটাকে লেখায় রূপান্তরিত করছি। আশা করি তোমরা বুঝেছো। তোমাদের আমি আবারও বলছি, যার যেখানে সমস্যা হচ্ছে, যেখানে মনে হচ্ছে আমি হয়তো ভুল বললাম,
আমি এখানে বলছি তো, আমি অনেক ভুল বলতেও পারি, অসুবিধা নেই তাতে। আমি হয়তো ভুল বললাম বা তোমরা হয়তো কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে বা একটু গোলমেলে লাগছে, সেটা তোমরা কমেন্টে জানাতে পারো, আমি সেটা দেখবো এবং সেটা নিয়ে আমার একটা ভিডিও বানাবো, তাতে কোনো অসুবিধা নেই। এবার লেটার বা বর্ণকে এবার ইংলিশ ভাষার লেটার কটা আছে জানতে হবে। ইংলিশ ভাষা পুরো বলতে, লিখতে বা পড়তে গেলে যেসব লেটারগুলো ব্যবহার করা হয় সেই লেটারগুলো কি কি এবং মোট কটা আছে। তাহলে ইংলিশ ভাষার লেটার হচ্ছে 26টি আছে, মোট 26টি আছে, যেটা আমরা ছোটবেলায় শিখি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে এ থেকে জেড অবধি 26টি মোট আমাদের লেটার আছে। তাহলে লেটার আছে 26টা। এবার এই 26টি লেটার কি কি আছে সেটা আমি তোমাদের বললাম, তোমরা সবাই জানো এ থেকে জেড অবধি 26টি মোট লেটার আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এবার এদেরকে একসাথে কি বলা হয়? এই একসাথে এদেরকে বলা হয় অ্যালফাবেট। এদের একসাথে বলা হয় অ্যালফাবেট। তাহলে এ থেকে জেড অবধি আমি একটা জায়গায় লিখলাম, বা আমরা দেখেছি বইয়ের পাতায় লেখা থাকে এ থেকে জেড অবধি, সেই এ থেকে জেড অবধি লেখাটাকে গোটাটাকে বলবো অ্যালফাবেট। আর বাংলায় এটা আমরা কি বলি? বর্ণমালা। যেহেতু বর্ণগুলো মালার আকারে সাজানো আছে, মালার আকার ঠিক না, মালা মানে একসাথে, তাহলে বর্ণগুলো যেহেতু একসাথে সবগুলো আছে তাই এটাকে বলি বর্ণমালা বা অ্যালফাবেট। এবার এই অ্যালফাবেটকে ভাগ করা হয়েছে কিভাবে? 26টা লেটার আছে, সেই লেটারগুলো একসাথে বলে অ্যালফাবেট। এবার এই অ্যালফাবেটগুলোকে ভাগ করা হয়েছে দুভাগে। ইংলিশ অ্যালফাবেটকে মোট দুভাগে ভাগ করা হয়েছে। অনেক সময় অনেকে বলে লেটারকেও দুভাগে ভাগ করা হয়েছে। চলো জানবো অ্যালফাবেটকে কি ভাগ করা হয়েছে না লেটারকে ভাগ করা হয়েছে। তোমরা অনেকে লেটারও ভাগ করেছো, হয়তো লেটার ভাগ করে ভাওয়েল কনসোনেন্ট বলেছো, কিন্তু দেখতে গেলে এই যে মোট অ্যালফাবেটটা, মোট বর্ণমালা যে লেটারগুলো আছে এ থেকে জেড অবধি, সেটাকে দুভাগে ভাগ করে করা হয়েছে ভাওয়েল আর কনসোনেন্ট। ভাওয়েল আর কনসোনেন্ট। তাহলে ভাওয়েলের মধ্যে কি কি আছে? এ ই আই ও ই, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। আর কনসোনেন্ট কি আছে? বাকি 21টা। তাহলে বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট আর এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। চলো এবার জানবো ভাওয়েল আর কনসোনেন্ট কি। তোমরা সবাই পড়েছো, কিন্তু এখন অনেকে এগুলো নিয়ে গোলাপ বা এগুলো সমস্যা হয় অনেকে, তাই এগুলো আবার আমি পড়াচ্ছি। আর আমি যেহেতু ইংলিশ প্রথম থেকে পড়াচ্ছি, আমার এগুলো সব পড়াতে হবে। তাহলে অ্যালফাবেটকে ভাগ করা হয়েছে ভাওয়েল আর কনসোনেন্টে দিয়ে। তাহলে এখানে আমি লিখেছি, দেখো, যে বর্ণগুলি নিজে থেকে উচ্চারিত হতে পারে এবং অন্য লেটার বা বর্ণের সাহায্য নেয় না তাদের বলবো ভাওয়েল। এটা দিয়ে কি বোঝালাম? এটা সবাই আমরা জানি, কিন্তু অনেকে ভুলে যায়, অনেকে আবার বলতে পারে না ঠিক সময়। তাহলে আমি যদি বলি এ বলছি, তাহলে আমি এর সাথে এ, আমি যখন এ বলছি তাহলে এ বলার সাথে অন্য কোনো বর্ণের কি সাহায্য নিচ্ছি বা অন্য বর্ণকে উচ্চারণ করছি? আমি এ বলতে বলতে এ আ বলছি কি, এ বি বলছি কি, এ সি বলছি কি? আমি শুধু এ বলছি। আবার এ মানে আ, তাহলে আমি শুধু কি বলছি? আ বলছি। আমি শুধু অ বলছি। তাহলে ভালো করে দেখো, আমি যখন এর উচ্চারণ করছি তার সাথে অন্য কোনো বর্ণের সাহায্য নিচ্ছি না, অন্য কোনো বর্ণের সাথে উচ্চারণ করছিও না। তাহলে এটাকে এ বলছি, এটাকে আ বলছি, এটাকে অ বলছি। তাহলে শুধু অই বলছি, কিন্তু আর অন্য কিছু বলছি না। কিন্তু একটা জিনিস দেখো, আমি যখন কনসোনেন্ট একটা বি বলবো, তাহলে বি যখন বলবো তাহলে বি, ভালো করে বলবো, এখানে বি বলছি ঠিক আছে, কিন্তু আমি বিও বলছি আবার ইও বলছি। ভালো করে বলবো, দেখো বি, তাহলে বি ই বলছি না শেষের দিকে, তাহলে বির সঙ্গে আমি ই বলছি। কিন্তু আবার যদি আমি ডি, তাহলে ডির সাথে কি বলছি? ডি। আবার যদি বলি টি, টি
ই বলছি, তাহলে আমি যখন টি লিখবো টয় হর্ষই লিখতে হবে আমাকে, শুধু তো টি লিখতে পারবো না, ট লিখতে পারবো না, তাহলে টি মানে কি টি ই। তাহলে কনসোনেন্ট উচ্চারণের সময় আমরা ভাওয়েলের সাহায্য নিচ্ছি তবে কিন্তু উচ্চারণ করতে পারছি। শুধু টি টা টা এমন কি বলবো, টিটাকে টি বলতে হবে, টি ই বলতে হবে, টি ই হচ্ছে ট। আমরা যখন বাংলায় বলি টয় বসন্ত, মানে ট, মানে টয়ের সাথে কোনো ভাওয়েলের, মানে টয়ের সাথে কোনো স্বরবর্ণের উচ্চারণ নেই। আর যখন টয় হসন্ত যোগ অ দেব তখন সেটাকে বলবো ট। তাহলে ট উচ্চারণ ট, টর পাশে অ আছে কিন্তু, তাই এগুলো কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট কটা আছে? 21টি। এবং এই 21টি কনসোনেন্ট কিভাবে উচ্চারণ হয়? উচ্চারিত হতে গেলে ভাওয়েলের সাহায্য নেয়। তাহলে যেসব বর্ণগুলো উচ্চারিত হতে গেলে ভাওয়েলের সাহায্য নেয় তাহলে কনসোনেন্ট। যেসব বর্ণগুলো উচ্চারণ করার সময় কোনো বর্ণের সাহায্য নেয় না, নিজে থেকে উচ্চারিত হয়, সেগুলো হচ্ছে ভাওয়েল। তাহলে অ্যালফাবেটের দুটো ভাগ, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভাওয়েল আর কনসোনেন্ট হচ্ছে অ্যালফাবেটের দুটো ভাগ। অনেক সময় অনেকে লেটারের ভাগ করে, লেটারের ভাগ করা যাবে, অসুবিধা নেই, তবে লেটার্স বলতে হবে। সব লেটারগুলোর ভাগ হচ্ছে ভাওয়েল আর কনসোনেন্ট। একটা লেটারে কি ভাগ করা যাবে? আমি বললাম অ্যালফাবেটে ভাগ করলাম, এবার লেটারকে ভাগ করা যাক। এবার লেটারকে ভাগ করার জন্য জানতে হবে লেটার আমরা কিভাবে লিখি। আমরা অনেক সময় এ এরকম লিখি, আবার এ এরকম লিখি। তাহলে এটা কি? তাই লেখার ভিত্তিতে আমরা কি ভাগ করছি? স্মল লেটার আর হচ্ছে ক্যাপিটাল লেটার। তাহলে লেটারকে ভাগ করছি স্মল লেটার, ক্যাপিটাল লেটার। স্মল লেটার কি? এ বি সি ডি। আর ক্যাপিটাল লেটার কি? এ বি সি ডি। আশা করি তোমরা সবাই জানো এটা বড় হাতের লেখা, এটা ছোট হাতের লেখা। লেটার কেরম ভাবে ভাগ করছি? লেটারকে আরো ভাগ করা যায়। একটা হচ্ছে স্ক্রিপ্ট লেটার, আরেকটা হচ্ছে প্রিন্ট লেটার। স্ক্রিপ্ট লেটার কি? যেটা আমরা লিখছি, এই যে আমি এখন লিখছি, এটা আমার হাতের লেখা, তাই এটা স্ক্রিপ্ট লেটার। তাহলে স্ক্রিপ্ট লেটার কি বলবো? হাতের লেখা। আর কম্পিউটারের লেখা কি বলবো? কম্পিউটারের লেখাকে বলবো আমরা প্রিন্ট লেটার। আর এখানে লেখার ভিত্তিতে আমরা এমনি হাতের লেখা বা এমনি কম্পিউটার লিখি যখন, তখন কি ব্যবহার করি? স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার, বড় হাতের লেখা এবং ছোট হাতের লেখা। এবার বড় হাতের যে লেখাগুলো আছে এবিসিডি, সেগুলোর বসানোর নিয়ম আছে। এবিসিডি যে ছোট হাতের লেখা আছে সেগুলো বসানোর নিয়ম আছে। কোনটা কখন বসে চলো সেটা জেনে নেওয়া যাক। আচ্ছা, তোমাদের আরেকটা লেটার বলে দিই, আরেকটা কিভাবে আমরা লেটার ব্যবহার করি। সেটা হচ্ছে সাইলেন্ট লেটার, মানে উচ্চ বর্ণ। এই সাইলেন্ট লেটার কি? সাইলেন্ট লেটার নিয়ে অনেক ভিডিও করা যায়, অসুবিধা নেই। সাইলেন্ট লেটার অনেক আছে, অনেক শব্দ এমন আছে যার মধ্যে সাইলেন্ট লেটার আছে। সাইলেন্ট লেটার, সাইলেন্ট মানে উচ্চ, লেটার মানে বর্ণ, সাইলেন্ট মানে চুপ, যে বর্ণটা চুপ হয়ে আছে, উচ্চারিত হচ্ছে না। আমি যদি লিখি অফেন, লিখছি এটা কিন্তু অফটেন, লিখছি অফটেন কিন্তু বলছি কি অফেন। তাহলে এই যে টিটা, এই টিটা হচ্ছে সাইলেন্ট লেটার, টিটা হচ্ছে সাইলেন্ট লেটার। কেন? কারণ অফেন বলার সময় টিটা বলছি না, কিন্তু অফটেন এর যে উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন এটা হচ্ছে অফেন, এখানে টি উচ্চারণ করছে না কিন্তু, তার জন্য টিটা হচ্ছে সাইলেন্ট লেটার বা উচ্চ বর্ণ। এরকম অনেকেই আছে, যেমন অনেস্ট। তাহলে অনেস্ট এইচ কে উচ্চারণ করছে, এইচ বাদ দিয়ে পড়ো, তাহলে অনেস্ট বোঝাচ্ছে, কিন্তু এইচ ছেড়ে দিয়ে পড়ো তবুও অনেস্ট বলছি। তার মানে কি এইচ এর এখানে কোনো ভ্যালু নেই, এইচ আমরা এখানে বলছি না, উচ্চারণ করছি না, তাই এই এইচটা হচ্ছে সাইলেন্ট লেটার। আশা করি বোঝা গেছে। তাহলে এবারে দেখো ক্যাপিটাল লেটার।
কখন বসে? স্মল লেটার সবসময় বাক্য শুরু হওয়ার যে প্রথম যে লেটারটা সেটা ছাড়া সবটাই স্মল লেটার বসতে পারে। যেমন যদি আমি বলি হি ইজ গোয়িং টু স্কুল, তাহলে এই যে হি বলছি, তাহলে এই বাক্যের প্রথম শব্দ হি, তার প্রথম লেটার হচ্ছে এইচ, তাহলে এই এইচটা হচ্ছে ক্যাপিটাল লেটার হবে, বাকি সব স্মল লেটার হবে। তাহলে স্মল লেটার কখন বসবে? বাক্যের প্রথম শব্দের প্রথম বর্ণ ছাড়া সবকটি স্মল লেটার হতে পারে, কিন্তু অনেক সময় হয় না, এর মাঝখানেও ক্যাপিটাল লেটার ঢুকে যায়। সেটা আমরা দেখবো যে ক্যাপিটাল লেটার কখন কখন বসতে পারে। তাহলে প্রথমে আমি বলে দিলাম যে 1 নম্বর, বাক্যের প্রথম শব্দের প্রথম বর্ণ সবসময় ক্যাপিটাল হবে। বাক্যের প্রথম শব্দের প্রথম বর্ণ সবসময় ক্যাপিটাল হবে। তারপরে মাস, দিন, দিক, দিকের প্রথম বর্ণ, যেমন মাস বলি মার্চ, তাহলে মার্চ এরকম লিখবো, কখনো আমরা এরকম লিখবো না, MARCH, সবসময় এরকম লিখবো। আবার দিন যখন লিখবো ওয়েডনেসডে, তাহলে এই ডব্লিউটা সবসময় বড় হাতের হবে। আবার যদি দিক লিখি, ইস্ট, ইস্ট অনেক এরকম দেয় কিন্তু এটা ভুল, EAST ইস্ট, এইটা বড় হাতের দিতে হবে, এটা নিয়ম বলছে আর কি। তাহলে দিক, দিন, মাস এগুলো সবসময় বড় হাতের হবে, বড় হাতের দিয়ে শুরু হবে, নট পুরোটা বড় হাতের হবে। শব্দের প্রথম বর্ণ সবসময় বড় হাতের হবে। কোন জিনিস একটি আছে বোঝায়, যেমন সান, সান কটা আছে? সান একটাই আছে। তাহলে আমরা কি বলবো? সান লেখার সময় আমরা এসটা সবসময় বড় হাতে দেব, SUN। আর্থ, আর্থ লেখার সময় ইটা বড় হাতে দেব। মার্স, মঙ্গল গ্রহ, এরকম দেব। তাহলে কোনো জিনিস একটি আছে বোঝালে। আরেকটা হয় কোনো জিনিস বিশেষভাবে বোঝালে। কোনো জিনিস বিশেষভাবে বোঝালেও সেই শব্দের প্রথম বর্ণটা ক্যাপসে হয়, মানে ক্যাপিটাল লেটারে হয়। ধর্ম, ভগবান, ধর্মগ্রন্থ, পর্বতমালা, নদী, তাহলে এগুলো বিশেষ বিশেষ জিনিস, এগুলোর সময় সব সময় ক্যাপিটাল লেটারে হবে। যেমন গড, GOD, যেটা বড় হাতের হবে, কিন্তু এখানে ইসলাম একটা ধর্ম, তাহলে আইটা বড় হাতের হবে। নদী, কাবেরী, কেটা বড় হাতের হবে। যদি বলি হিমালয়া, তাহলে এইটা বড় হাতের হবে, এইটা বড় হাতের হবে। তাহলে এইরকম ভাবে ক্যাপিটাল লেটার কি হয়? বড় হাতের হয়। আরেকটা আছে সেটা বলছি। প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার হবে। নাউনের ক্লাস আমি নেব, অসুবিধা নেই। প্রপার নাউন মানে হচ্ছে শুধু নাম বোঝায়, যে কোনো জায়গা, ব্যক্তি বা বস্তুর নাম বোঝালে প্রপার নাউন বলা হয়। কিন্তু বস্তুর নাম বোঝালে প্রপার নাউন বলা হয় না, বস্তুর নাম বোঝালে ম্যাটেরিয়াল নাউন বলা হয়, বস্তু বা পদার্থের নাম বোঝায়। তাহলে প্রপার নাউন কি? ব্যক্তি বা জায়গার নাম বোঝায়। যেমন কলকাতা, তাহলে কলকাতার কেটা কি? বড় হাতের কিন্তু। মুম্বাই, মুম্বাই এমটা বড় হাতের। আবার কারোর নাম বোঝায়, আমি যদি বলি সায়ন, SAYN, তাহলে এসটা হচ্ছে বড় হাতের। লীলা, তাহলে এলটা বড় হাতের।
তাহলে ক্যাপিটাল লেটার এই সব ক্ষেত্রে সবসময় বসবে, বাকিগুলো স্মল লেটার বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা জিনিস তোমাদের বলবো, অনেক সময় ভাওয়েল পর পর বসে, সেগুলোকে বলা হয় গ্লাইডিং ভাওয়েল। সেগুলোকে বলবো গ্লাইডিং ভাওয়েল, GLIDINGVOWEL, গ্লাইডিং ভাওয়েল। তাহলে গ্লাইডিং ভাওয়েল কাদেরকে বলবো? গ্লাইডিং ভাওয়েলের মধ্যে একটা হয় ডিপথং, একটা হয় ট্রিপথং। গ্লাইডিং ভাওয়েল মানে কি? ভাওয়েলের একটা ভাওয়েলের উচ্চারণ থেকে আরেকটা ভাওয়েলে যাওয়া, এই যে গ্লাইড করছি, গ্লাইড থ্রু ভাওয়েলস, মানে ভাওয়েলসের যে উচ্চারণগুলো আছে সেগুলো এক বা দুই বা তিনটে বা দুটো ভাওয়েলকে পরপর উচ্চারণ করা, সেটা হচ্ছে গ্লাইডিং ভাওয়েল। তাহলে গ্লাইডিং ভাওয়েলের দুটো উদাহরণ আছে, একটা হচ্ছে ডিপথং, একটা হচ্ছে ট্রিপথং। ডিপথং মানে দুটো ভাওয়েল, দুটো ভাওয়েলের উচ্চারণ হবে, একটা হচ্ছে তিনটে ভাওয়েল, থ্রি ভাওয়েলস। ভাওয়েলস কেন দিলাম? কারণ একটা বেশি হলে এস যোগ হয়। তাহলে দুটো ভাওয়েলের উচ্চারণ হলে ডিপথং, তিনটে ভাওয়েলের উচ্চারণ হলে ট্রিপথং। SOAK, শোক, শোক মানে ভেজানো। তাহলে এই যে ORA, এটা হচ্ছে ডিপথং, মানে ORA উচ্চারণ করছি ও, শোক। তাহলে ও উচ্চারণ করছি কিন্তু দুটো ভাওয়েল আছে এখানে ORA, তাই একটা ভাওয়েলের উচ্চারণ থেকে আরেকটা ভাওয়েলের উচ্চারণে গ্লাইড করে যাচ্ছি, সরে যাচ্ছি, শোক। তাহলে ওই জন্য এটাকে বলে ডিপথং। আরেকটা উচ্চারণ আছে শোক, SOAP, শোক, BOAT, বোট। এবারে ট্রিপথং কি জানবো? একটা উদাহরণ দেবো, সাসপিসিয়াস। এই যে IOS, এটাই হচ্ছে ট্রিপথং। এইগুলো নিয়ে এক একটা পার্ট করে করে আমি আবার ডিটেলসে ভিডিও বানাতে পারি, তাতে ডিপথং ট্রিপথং আরো অনেক এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি। কিন্তু এটা একটা জেনারেল ক্লাস সেহেতু আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। তোমরা যদি আলাদা করে এসব নিয়ে ডিটেলসে পড়তে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি আবার ডিটেলসে ক্লাস করার অসুবিধা নেই। তাহলে ট্রিপথং কি? যেখানে তিনটে ভাওয়েলকে গ্লাইড করব, মানে তিনটে ভাওয়েলের উচ্চারণ একসাথে হবে। তাহলে সাসপিসিয়াস, ইয়া, IOUটার কি বলছি? ইয়া, ইয়াস, সাসপিসিয়াস। তাহলে সাসপিসিয়াস, এই যে IOUটাকে একসাথে উচ্চারণ করছি এটাকে বলা হবে ট্রিপথং। আশা করি বুঝতে পারলে, ডিপথং ট্রিপথং। তাহলে এখানে আজকে ক্লাসটা শেষ হবে। আর আজকে কি কি শিখলাম চলো তোমাদেরকে আরেকবার বলে দিই। আজকে লেটার্স বা বর্ণ নিয়ে বললাম। কি কি শিখলাম? কাকে বলে, প্রকারভেদ মানে ক প্রকারে বর্ণকে ভাগ করা যায়, অ্যালফাবেটও আমরা শিখলাম। ডিপথং ট্রিপথং শিখলাম। আর ভাবের কনসোনেন্ট শিখলাম। আশা করছি তোমরা এইসব জিনিসগুলো বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবে। আর এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভালো লাগছে বোধ হয় তাহলে তোমরা লাইক করে দিও ভিডিওটাকে, আর শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। যেসব বন্ধুরা বুঝতে পারে না, যারা এখনো ইংলিশ গ্রামারে অনেকটা কাঁচা, ইংলিশ অনেক কাঁচা, যাদের ইংলিশ পড়তে ভালো লাগে না, আশা করি তারা এইসব ক্লাসগুলো করলে একটু ভালো লাগবে। আর আমি বারবার চেষ্টা করবো যে প্রত্যেক ক্লাসে যাতে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি এবং নিজে যাতে আরো ভালো করে তোমাদের কাছে বোঝাতে পারি, জিনিসগুলো নিয়ে যেতে পারি, প্রেজেন্ট করতে পারি। আর তোমরা আমাকে সাহায্য করলে অনেকটা খুশি হব। যদি তোমরা রেগুলার ভিডিও দেখো এবং শিখতে চাও তাহলে শিখতে পারো, অসুবিধা নেই। আর পরের চ্যাপ্টারে আমরা শিখবো ওয়ার্ড অ্যান্ড সিলেবেল, সেটা বলে দিয়ে গেলাম। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের চ্যাপ্টারে। ধন্যবাদ।